ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো স্যার, কোয়ার্টার ফোরের রেজাল্টের সিজন চলছে। আজকে স্যাটারডে, আজকে দুটো কোম্পানির রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে। একটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আরেকটা হচ্ছে আইডিবিআই ব্যাংক। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্টটা দেখে নিই। অ্যাট ফার্স্ট দেখে নেবো ব্যাংকটা কি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে। ব্যাংকটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, কত টাকা করে, 2 টাকা করে পার শেয়ারে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 5 রয়েছে। চলুন এবার আমরা দেখে নিই কোম্পানির রেজাল্টটা। আমরা ব্যাংকটার কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। দেখুন মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির কিন্তু টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকামে গেলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছে। এক বছর আগে 20,766 করোড়, আগের কোয়ার্টারে 24,083 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 27,907 করোড়। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ব্যাংকের যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। তো এবার আমরা এক্সপেন্ডিচার দেখব। তো টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে এক বছর আগে 14,629 করোড়, আগের কোয়ার্টারে 17,807 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 20,609 করোড়। তো ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট অর্থাৎ কোনো অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে বা ট্যাক্স বাদ দিয়ে যে প্রফিটটা সেটা দেখে নেব। দেখলে দেখা যাবে কত, 6,137 করোড়, আগের কোয়ার্টারে হচ্ছে 6,272 করোড়, এই কোয়ার্টারে 7,217 করোড়। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু বেড়েছে কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে। এবার আমরা কি দেখব? এবার আমরা হচ্ছে নেট প্রফিট দেখে নেব। তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স, এই প্রফিটটা কিন্তু সব রকম অ্যাডজাস্টমেন্ট প্রভিশন সব বাদ দিয়ে। তো এক বছর আগে 4,566 করোড়, আগের কোয়ার্টারে 4,264 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 5,337 করোড়। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু অনেকটা বেড়েছে। তো স্যার, আমরা যে কোনো ব্যাংকের যখন রেজাল্ট দেখব তখন কিন্তু প্রফিট, তারপরে কি দেখব, প্রভিশন এবং এনপিএ। তো প্রফিট তো দেখলাম, প্রফিট কোম্পানি খুব ভালো করেছে। এবার আমরা কি দেখব, প্রভিশন। চলুন প্রভিশনটা দেখে নিই। দেখুন প্রভিশন দেখলে দেখা যাবে যে এক বছর আগে কত ছিল, 148, আগের কোয়ার্টারে 662, এই কোয়ার্টারে 442। তো 148টা ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কমেছে। তা বলতে পারেন প্রভিশন কিন্তু তুলনামূলকভাবে আদার্স ব্যাংকগুলো থেকে অনেক কম আছে। এই ব্যাংকটার এটাই কিন্তু খাসিয়াত কি, প্রভিশন বলুন, এনপিএ বলুন, আদার্স ব্যাংকগুলো থেকে অনেক কম। কারণ এই ব্যাংকটা রিটেলারদের নিয়ে কিন্তু মেন বিজনেস করে। বড় বড় কর্পোরেট সংস্থায় লোন দেওয়ার থেকে রিটেল সেগমেন্টে লোন দেওয়াটা বেশি প্রেফার মনে করে। দেখুন স্যার, আমরা যদি এনপিএ দেখি তাহলে এক বছর আগে কত, 1478, আগের কোয়ার্টারে 1478, এই কোয়ার্টারে 1567। তো ফ্ল্যাট টাইপই কিন্তু নন পারফর্মিং অ্যাসেট আছে নেট এনপিএ। তো কোম্পানির রেজাল্ট বলতে পারেন যথেষ্ট ভালো হয়েছে কিন্তু। স্যার এবার কি করবেন? দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাংক যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে লাস্ট 5 দিনে কীরকম 5% পড়েছে। আমরা যদি এক মাসে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখান থেকে একটা ব্যাপক গিরাওয়াট দেখা গেছে। কোথা থেকে? এখান থেকে। কেন হয়েছে এরকম জিনিসটা? দেখুন দেখলে দেখা যাবে এক মাসে 13% পড়েছে। কেন পড়েছে? যদি স্যার কেনর উত্তর খুঁজতে হয় তাহলে হচ্ছে আরবিআই। কোম্পানিটা নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না এবং অনলাইন কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না। কেন পারবে না? একটু আগে কিন্তু আমি আলোচনা করলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পারবে না, এটা কিন্তু পার্মানেন্ট ব্যাপার নয়, এটা জাস্ট টেম্পোরারি। কোম্পানি যদি তার জায়গায় ঠিক করে ফেলে, অর্থাৎ তার সার্ভিসটা যদি ঠিক করে ফেলে, তাহলে কিন্তু কোম্পানি আবার তার সব জিনিসগুলো কিন্তু ফিরে পাবে, যেটা আমরা অ্যাজ ইট ইজ দেখেছিলাম কোথায়, এইচডিএফসির ক্ষেত্রে। কিছুদিন আগে, জাস্ট 2 দিন আগে হচ্ছে আমরা দেখেছিলাম বাজাজ ফাইন্যান্সেরও কিন্তু যেসব রেস্ট্রিকশনগুলো আনা হয়েছিল বাজাজ ফাইন্যান্সের ওপরে সেটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ব্যাংকটা আবার ঠিকঠাক সব কিছু সার্ভিস প্রোভাইড করে তাহলে কিন্তু এই ব্যাংকটার ওপরও রেস্ট্রিকশন উঠে যাবে। তো তখন কিন্তু ব্যাংকটা আবার তার নর্মাল কাজ করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এর জন্যই বলছি, যেই কোম্পানিটা এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তার হাই থেকে অনেকটা নিচে পাওয়া যাচ্ছে। তো স্যার এই ব্যাংকটা নিয়ে এখনই কিন্তু চিন্তাভাবনা করার সময়, যেখানে কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে রেজাল্টটা কিন্তু কোম্পানি খুব ভালো প্রেজেন্ট করেছে। চলুন এবার আমরা নেক্সট ব্যাংকের রেজাল্ট দেখি। আমরা আইডিবিআই ব্যাংকের রেজাল্টে চলে এসেছি। আমরা ব্যাংকটা স্ট্যান্ডার্লোন রেজাল্ট দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, 31/3/23, 31/12/23, 31/3/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির কিন্তু টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কোম্পানিটা কী করেছিল, 7,013, আগের কোয়ার্টারে 7,514, এই কোয়ার্টারে 7,886। তো ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু অনেকটাই বেড়েছে।
তো এক্সপেন্সেসে যাব, তো কোম্পানি এক্সপেন্সেস কী করেছে, তো এক বছর আগে কোম্পানির এক্সপেন্সেস দেখলে দেখা যাবে 4,588, আগের কোয়ার্টারে 5,187, এই কোয়ার্টারে কিন্তু 5,711। তো ইনকাম যেরকম কোম্পানির বেড়েছে সেরকমভাবে খরচাও কিন্তু কোম্পানির অনেকটাই বেড়েছে। ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখে নেবো। দেখুন এক বছর আগে 2,424, আগের কোয়ার্টারে 2,326, এই কোয়ার্টারে কিন্তু 2,175। তো খরচা বেশি হওয়ার জন্য কিন্তু কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা প্রফিট ফর দ্য পিরিয়ড দেখে নেবো। যেই প্রফিটটা কিন্তু প্রভিশন বলুন, সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে যেটা কোম্পানি নিজের ঘরে ঢুকবে, নেট প্রফিট, সেই নেট প্রফিট দেখলে দেখা যাবে এক বছরে কত ছিল, 1,133, আগের কোয়ার্টারে 1,458, এই কোয়ার্টারে কিন্তু 1,628। তো 1100টা 1,600 হয়েছে এবং 1,400টা 1,600 হয়েছে। তো ইয়ারলি ও কোয়ার্টারলি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রফিট বেড়েছে। দেখুন অপারেটিং প্রফিট আমরা দেখেছিলাম কি কমেছে, এবং নেট প্রফিট যেটা সেটা কিন্তু বেড়েছে। কেন হয়েছে চলুন তাহলে অ্যাডজাস্টমেন্টের ওখানে আমরা দেখি, অর্থাৎ প্রভিশন। কারণ কি, যে কোনো ব্যাংক প্রফিট, প্রভিশন এবং এনপিএ। প্রভিশন মানে কিন্তু ব্যাংক মনে করছে এই টাকাটা ব্যাংকের কাছে আসবে না। তো প্রভিশন দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 983, আগের কোয়ার্টারে 319, এই কোয়ার্টারে কিন্তু 113। তো প্রভিশন কিন্তু ব্যাংকটা অনেকটা কমিয়েছে। অর্থাৎ প্রভিশন কমা মানে কিন্তু বলতে পারেন যে কোনো ব্যাংকের জন্য ভালো। তো এখানে এই অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু প্রফিটটা এতটা বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। স্যার এবার আমরা কি দেখবো, এনপিএ মিনস নন পারফর্মিং অ্যাসেট। তো প্রভিশন বাড়লে আস্তে আস্তে কিন্তু এনপিও বাড়ে। তো এনপিএ দেখলে দেখা যাবে এক বছর আগে কত হয়েছে, 1,494, আগের কোয়ার্টারে 593, এই কোয়ার্টারে কিন্তু 643। তো 1,400টা 600 এসছে, ইয়ারলি কিন্তু অনেকটাই কমেছে, যদিও বা কোয়ার্টারলি একটু বেড়েছে। তাহলে বলতে পারেন যে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, প্রফিট ভালো হয়েছে, প্রভিশন কমেছে, এনপিও কিন্তু ইয়ারলি অনেকটাই কমেছে। তো স্যার এই ব্যাংকটা যে পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার ফোরে, সেই পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, ফাটাফাটি পারফরমেন্স হয়েছে বলতে পারেন। স্যার গভর্নমেন্ট যখন থেকে তার স্ট্যান্ড চেঞ্জ করেছে, আরবিআই যখন থেকে ব্যাংকগুলোর বাগডোর শক্ত হাতে সামলেছে, তখন থেকে কিন্তু হচ্ছে প্রতি কটা পিএসইউ ব্যাংক ভালো করছে। দেখুন এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 68% রিটার্ন দিয়েছে। আমি যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 139% রিটার্ন দিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে এই ব্যাংকটারই আদার্স পিএসইউ ব্যাংকের মতন অবস্থা হয়েছিল। ঠিক আছে, তো স্যার এখন ভালো করছে কেন, কারণ গভর্নমেন্ট কিন্তু শক্ত হাতে নিয়মকানুন বলুন, আরবিআই সেগুলো কিন্তু রেগুলেট করছে। তো এখন কিন্তু এই ব্যাংকটা নিয়ে ভাবা যায়, কারণ ব্যাংকটা কিন্তু এখন ভালো পারফরমেন্স করছে। ভাবা যায় মিন্স লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছি, কিন্তু শর্ট টার্মের জন্য না। দেখুন স্যার টাটা পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি বলতে পারেন, যে কোম্পানিটা শুধু পাওয়ার নয়, রিনিউয়েবল সেগমেন্টেও ভালো কাজ করছে এবং চার্জিং স্টেশন নিয়েও কিন্তু ভালো কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে, ভালো পারফরমেন্স করছে। আগের দিন কোম্পানিটা তার অল টাইম হাই মেরেছে। দেখুন অল টাইম হাই কত, 52 খায় 464। তো 464টা কিন্তু আগের দিনই কোম্পানি মেরেছিল। তো মারার পরে বলতে পারেন মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটাও নিচে এসছে, 455.50 কিন্তু ক্লোজিং দিয়েছে। এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। শুধু আজকে নয়, পরপর কিন্তু একের পর এক নিউজ এই কোম্পানিটার জন্য পাওয়া যাচ্ছে, যার জন্য এই কোম্পানিটা দেখুন এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 127% রিটার্ন দিয়েছে। আর যদি আমরা 5 বছরে দেখি তাহলে 619। অরিজিনালি যদি আমরা 2020 থেকে দেখি, যে সময় থেকে রিনিউয়েবল এনার্জি বলুন বা চার্জিং স্টেশন বা ইলেকট্রিক ভেহিকলসের কাজ শুরু হয়েছে, সেই সময় থেকে দেখি তাহলে 1400-1500% কিন্তু এই কোম্পানিটা এই টাইম পিরিয়ডের মধ্যে বানিয়ে দিয়েছে। দেখুন দেখলে দেখা যাবে 1500% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কেন, কারণ কোম্পানির বিজনেসের দম আছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে টাটা পাওয়ার সিকিউর করেছে পিপিএ উইথ এসডিভিএন এর সাথে ফর কত, 460 মেগাওয়াট বিদ্যুতের রিনিউয়েবল, ঠিক আছে, স্টোরেজের ব্যাপার নিয়ে। কার সাথে করেছে পার্টনারশিপ বা পিপিএ করেছে, এসডিভিএন এর সাথে। দেখুন টাটা পাওয়ারের সাবসিডিয়ারি টিপিআরইএল, অর্থাৎ টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু সেটা হচ্ছে টাটা পাওয়ারের একটা আর্মস। তারা সাইন করেছে কি পাওয়ার পারচেস এগ্রিমেন্ট পিপিএ, কার সাথে, এসডিভিএন এর সাথে। কত, 460 মেগাওয়াট। কিন্তু স্যার এই যে 460 মেগাওয়াট এফডিআরই রিকোয়ারমেন্ট, টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড যে কোম্পানিটা, সেটা কি করছে দেখুন, ডেভেলপ করছে এ হাইব্রিড রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট কম্পারেজিং অ্যাপ্রোপ্রিয়েট ক্যাপাসিটি অফ সোলার, উইন্ড এবং ব্যাটারি স্টোরেজ কম্পোনেন্ট। দেখুন দিস উইল এনশিওর দ্যাট দ্য পাওয়ার জেনারেট বাই দ্য প্ল্যান্ট ইজ ডিসপ্যাচ অ্যান্ড when need by the DISCOM during peak hours, providing stability
টু দ্য গ্রিড। বুঝতে পেরেছেন? যখন পিক আওয়ার্স থাকবে সেই সময় কিন্তু যাতে পাওয়ারটা প্রোভাইড করা যায় তার জন্য স্টোরেজের দরকার। তো স্টোরেজের জন্য কিন্তু পাওয়ার পারচেসিংয়ের ব্যাপারটা অর্থাৎ এগ্রিমেন্ট করেছে কার সাথে? এসজেভিএনের সাথে। তাহলে বুঝতে পারছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে সামার সিজন চলছে, ডিমান্ড বাড়ছে, ডিমান্ডটাকে সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করেছে টাটা পাওয়ার। এতে কিন্তু কোম্পানির বিজনেসই বাড়বে। তো স্যার এটা কিন্তু একটা বিশাল বড় নিউজ টাটা পাওয়ারের জন্য বলতে পারেন। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে, একের পর এক অর্ডার পাচ্ছে এবং কোম্পানি তার বিজনেসটাকে কীভাবে বাড়ানো যায় সেই অনুযায়ী কিন্তু কাজ করছে। শুধু রিনিউয়াল সেক্টরে নয়, কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটা সোলার রুফটপ নিয়েও কাজ করে। তো বেস্ট কোম্পানি রিনিউয়াল সেক্টর নিয়ে। যদি আপনার মনে হয় এই কোম্পানিটা রিনিউয়াল সেক্টর অনেক আরও বেশি গ্রো হবে এবং সেক্টরটা অনেক দূর পর্যন্ত এগোবে, তাহলে এই কোম্পানিটাকেও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।